একসময় ব্রাহ্মণকে ভক্তি করে পূজা করতাম, তারপরে যখন দেখলাম তাদের ইতিহাসটা, আমার পূর্বপুরুষকে শুধু অপমান সূচক কথা বলেছে, আমার পূর্বপুরুষকে আমাকে শুধু শোষণ করেছে, তখন তাদেরকে বর্জন করতে শুরু করলাম। আমি যখন স্কুলে ছিলাম 1996 সালে স্কুলে জয়েন করি, আমার এক কলিগ বলেছিলেন, আচ্ছা বলো তো তোমার সংরক্ষণের আর কি দরকার, তুমি তো টিচার হয়ে গেছো, তুমি তো এখন বড় লোক হয়ে গেছো, তোমার সংরক্ষণের কি দরকার? আমি প্রতিবাদ করতে পারিনি, তার কথার উত্তর দিতে পারিনি। বাবা সাহেব আম্বেদকর চর্চা শুরু করলাম। 2008 সালে একটা সেমিনার গেছে, আন্তর্জাতিক সেমিনার। সেখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর সব্যসাচী বসু রায়চৌধুরী এসছেন, তিনি সম্ভবত ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তিনি বাবা সাহেবের কথা শুরু করলেন, শুরু করে অন্যদিকে নিয়ে গেলেন। মানে তিনি বলতে চাইলেন, আচ্ছা তাহলে একটা প্রজন্ম এরকম জন্মের পর জন্ম এরকম সংবিধান সংরক্ষণ ভোগ করে যাবে, আর আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা তথাকথিত যোগ্য হয়েও তারা চাকরি পাবে না, এটা কি মেনে নেওয়া যায়? দেখুন 1996 সালে একজন বলছে আমি প্রতিবাদ করতে পারছি না, আমার কলিগ একটা স্কুলে। আর 2008 বা 2010 সালের ঘটনা বলছি, তখন একজন ইউনিভার্সিটির প্রফেসর তিনি বলছেন, বলে তিনি যখন নামলেন, তখন আমার সমাজের মানুষরা তাকে সাপোর্ট করছে। আমি বলি দেখি তোমরা কতদূর যাও দেখি, তারপর আমি ধরবো। সবাই বলে দিয়েছে আচ্ছা তাহলে বক্তব্য শেষ হয়ে গেছে, প্রশ্ন শেষ হয়ে গেছে। না স্যার, আমার প্রশ্ন আছে, আমার উত্তর আছে। বলে আমি তাকে সেখানে কড়ায় গন্ডায় আদায় করেছিলাম যে কেন সংরক্ষণ এখনো দরকার। তারপর তিনি স্টেজ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। এই যে পরিবর্তনটা 1996 সালে 2008 সালের যে পরিবর্তন, এটাই হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্ম আর কিছু নয়, এটাই হচ্ছে পুনর্জন্ম। আসলে বুদ্ধ পুনর্জন্মে বিশ্বাস করতেন না। এই পুনর্জন্মের তত্ত্বগুলো, জাতকের তত্ত্বগুলো সমস্ত এনেছে কারা? আপনারা জানেন বুদ্ধিজম দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, একটাকে বলা হয় হীনযান, একটাকে বলে মহাযান। মহাযান কাদেরকে বলছে? এই যে ব্রাহ্মণবাদীরা এর মধ্যে ঢুকে গিয়ে যে বুদ্ধিজমটা তৈরি করলো, একটা নতুন বুদ্ধিজম তৈরি করলো, সেটা হয়ে গেল মহাযানী বুদ্ধিজম। আপনারা দেখবেন এই ব্রাহ্মণ যে সম্প্রদায়টা, এরা যখনই ভারতবর্ষে যে সম্প্রদায় এসছে, যারাই শাসক হয়েছে, তাদের ধর্ম গ্রহণ করে সেই সুযোগগুলো নিয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে এবং সর্বোচ্চ সুযোগগুলো নিয়েছে। বুদ্ধিজম যখন দেখলো যে সমস্ত শাসকরা হয়ে যাচ্ছে বুদ্ধিস্ট, তারা বুদ্ধিজমের মধ্যে ঢুকে গেল। এবং বুদ্ধিজমের মধ্যে ঢুকে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভিতরে ঢুকে গিয়ে ভিতর থেকে যাতে এটা ধ্বংস করা যায়, সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আপনারা জানেন খ্রিস্টানরা যখন ইংরেজরা এদেশে এলো, তখন তারা কি হয়েছিল? প্রথম যারা খ্রিস্টান হয়েছিল তারা কিন্তু ব্রাহ্মণরা হয়েছিল। আপনারা জানেন যখন ইসলাম এদেশে এসেছিল, আকবরকে তারা ভগবানের, বিষ্ণুর অবতার হিসেবে দেখিয়েছিল। এবং মুর্শিদ কুলি খাঁর নাম শুনেছেন, তিনি ছিলেন আসলে একজন ব্রাহ্মণ। তিনি সম্রাট হয়েছিলেন কেন? না, এই ক্ষমতা দখল করতে হবে। এরা যখন যে ধর্ম আসে, এদের নিজস্ব কিচ্ছু নেই, এরা একেবারে গিরগিটির জাত, যেখানে যাবে সেই রং গ্রহণ করবে। কেন না? সুযোগটা নেওয়ার জন্যে। তো এই যে চেতনাগুলো আমাদের মধ্যে যখন আসবে, সেটাই হবে পুনর্জন্ম। আজকের যতক্ষণ এই যে আলোচনাটা হচ্ছে, আলোচনার পরে যদি আপনাদের মধ্যে এরকম চেতনার পরিবর্তন হয়ে যায়, আমি যেটা বলছিলাম আমাদের ছাত্রদের বলি, বিএড স্টুডেন্টদের, এই বিষয়ে একটা গল্প আছে, সৌরভ জানে, ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। কলেজের এনসিয়েন্ট মেরিনার বলে একটা গল্প আছে, স্টোরি, পোয়েম আছে, এনসিয়েন্ট মেরিনার। সেখানে এনসিয়েন্ট মেরিনার, প্রাচীন নাবিক, সে বেরিয়েছে সমুদ্র যাত্রায়। জাহাজের সঙ্গে সঙ্গে একটা অ্যালবাট্রস পাখি যাচ্ছে। অ্যালবাট্রস পাখিটাকে প্রত্যেকদিন তারা খেতে দেয়, হ্যাঁ, বেশ আছে, সঙ্গে রয়েছে। তারপরে হঠাৎ কি হলো, আমি খুব ছোট করে বলছি, হঠাৎ একদিন, মানুষ কিন্তু খুব হুইমসিক্যাল ইন নেচার, হিউম্যান বিংস আর বেসিক্যালি হুইমসিক্যাল ইন নেচার, খামখেয়ালি। আমি 2 মিনিট বাদে কি করব আমি কিছুই জানি না। অনেক সময় আমরা অনেককে এমন কষ্ট দিয়ে থাকি, তারপরে আফসোস করি কেন বললাম। হঠাৎ মনে হলো অ্যালবার্টাসকে মেরে দিল। মেরে দেওয়ার পরে তারপরে নানা ধরনের দুর্যোগ আসছে।
তখন কি করলো, অ্যালবার্টোস পাখিটাকে তার গলায় ঝুলিয়ে দিল, সেই মেরিনাররা নাবিকের গলায় ঝুলিয়ে দিল, বাকি নাবিকরা ঝুলিয়ে দিয়ে, মানে কি তোমার পাপের যে চিহ্ন সেটা তুমি বয়ে বেড়াও, তোমার মনে থাক। আমাদের যদি কোনো পাপ করে থাকি, পাপ বোধ হয়, খারাপ কাজ করে থাকি, আমাদের মনে যন্ত্রণা হয় না? তো যদি সেই যে চিহ্নটা আমাদের সামনে থেকে থাকে, যন্ত্রণাটা বেড়ে যায়। তার গলায় ঝুলিয়ে দিল। তো তখন ঝুলিয়ে দেওয়ার পরে তারপরে অনেক এদিক ওদিক ঘটনা ঘটলো, বাড়িতে চলে এলো। বাড়িতে চলে আসার পরে সে এবার কি হয়, কোনো ব্যক্তিকে ওই গল্পটা যতক্ষণ না করতে পারে তার মনে শান্তি হয় না। এটাকে সাইকোলজিতে বলা হয় ক্যাথারসিস। এই জন্য কি হয়, যাদের মনে খুব ডিপ্রেশন হয়, অবসাদ হয়, তাদেরকে কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া হয়। কাউন্সিলর কি করে না, তার মনে কি কষ্টটা আছে সেটা বোঝার চেষ্টা করে, তখন তার সঙ্গে শেয়ার করে যে তুমি তোমার গল্পটা আমার সঙ্গে বলো। এইভাবে সে বলার ফলে কি হয়, তার মনে একটা রিলিফ আসে। আমাদের গ্রামের দিকে যেমন আছে কি, আমাদের কমিউনিটি, গ্রামের দিকে কি কমিউনিটি লিভিং, একসঙ্গে অনেক মানুষ বাস করি, গল্প হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রতিবেশীদের সঙ্গে গল্প হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এই জন্য তাদের মনের রোগ খুব কম থাকে। কিন্তু আমরা যখন শহরে বাস করি, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক না থাকার জন্য কি হয়, মনের রোগটা বেশি থাকে। অর্থাৎ সে তার যন্ত্রণার গল্পটা বলে ক্যাথারসিস বা পার্গেশন বা খারণ, মন থেকে যে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা ঘটে না। তো মেরিনার কি হচ্ছে, ওই নাবিকটা ও বাড়িতে গেছে, ও মাঝে মাঝে হয় কি যাকে তাকে টেনে নিয়ে ওই গল্পটা বলে। গল্পটা বলার পরে কি হয়, সে একটা অদ্ভুত একটা শান্তি পায়। তো একদিন একটা ওরকম বিয়ে বাড়িতে গেছে, বিয়ে বাড়িতে একজন গেস্ট এসছে, গেস্টকে নিয়ে বসিয়েছে, বসিয়ে নিয়ে সে বাড়িতে এসছে। বিয়ে বাড়িতে ন্যাচারালি কি করবে, অনুষ্ঠান দেখবে, খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে। গেস্টকে নিয়ে বসিয়েছে, যখন গল্পটা শুরু করেছে, না তোমাকে গল্প শুরু করতে শুনতে হবে, গল্পটা যখন শুরু করেছে সে উসখুস করছে, মানে বেরিয়ে যাওয়ার জন্য। আস্তে আস্তে কি হচ্ছে, সে আর উঠতে পারছে না, স্পেল বাউন্ড, মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। তারপর যখন গল্পটা শেষ হয়ে গেল, সে যখন এবার গেস্টকে ছেড়ে দিল, গেস্ট যখন চলে যাচ্ছে, তখন গেস্টের মধ্যে একটা পরিবর্তন এসেছে। যে অতিথি, যে বিয়ে বাড়িতে এসেছিল, আপনারা যেমন এক একটা গেস্ট, আমরা এক একটা হচ্ছে অ্যানসিয়েন্ট মেরিনার, আমরা আমাদের গল্প বলছি। তো সেই আপনাদের মধ্যে সেই যদি পরিবর্তনটা আসে আমাদের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে, তবে এই অনুষ্ঠানের সার্থকতা। তো সেই যে গেস্টটার মধ্যে পরিবর্তন কি বলছে, কোল্ডিস বলছে কয়েকটা কথা, স্যাডার বাট ওয়াইজার। মানে এই যে অতিথি এসেছিল, যে গল্পটা শুনলো, তার মনের পরিবর্তন হচ্ছে স্যাডার বাট ওয়াইজার। সে আগের থেকে আরো বেশি দুঃখী হয়ে গেছে। মানুষের যন্ত্রণার গল্প শুনলেই আমরা দুঃখী হই নাকি? নলেজ ইজ সাফারিং, গৌতম বুদ্ধ বলছেন নলেজ ইজ সাফারিং। যন্ত্রণার উৎস হচ্ছে জ্ঞান। আমি এখানে রয়েছি, আমার বাড়িতে কি ঘটছে আমি জানি না, যদি আমি হঠাৎ শুনি বাড়িতে একজন অসুস্থ, আমার যন্ত্রণা শুরু হবে নাকি? তাহলে এখানে কি বলছে, স্যাডার বাট ওয়াইজার। ওই যে অতিথি, তার মনের মধ্যে দুঃখ বেড়ে গেছে, কিন্তু সে আগের থেকে বেশি জ্ঞানী হয়ে গেছে। তো আজকের যে অনুষ্ঠানটার পরে যদি আপনাদের মধ্যে সেই আচরণগত পরিবর্তনটা আসে, 1-2 ঘন্টা অনুষ্ঠানের পরে, তবেই হব আমরা হিউম্যান বিংস, মানুষ। নতুবা আমাদের সঙ্গে পশুর কিন্তু কোনো তফাৎ নেই। শুধু খাবো দাবো ঘুমাবো, এই জীবনে বেঁচে থাকাটাই ঠিক, তার বাইরে আর কিছু নেই। বি.আর. আম্বেদকর বাবা সাহেব বলে গেছে, লাইফ শুড বি লার্জার রাদার দ্যান লঙ্গার। অর্থাৎ আপনি কত বছর বাঁচলেন সেটা বড় কথা নয়, আপনি জীবনে কি কাজ করে যেতে পারলেন, লোকে আপনাকে মনে রাখলো কিনা, সেইটাই হচ্ছে বড় কথা। তো সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে, বাবা সাহেবকে চিনতে হবে। এখানে যেটা লেখা হয়েছে যে পরম্পরাটা, আমাদের পূর্বপুরুষরা যে কথাগুলো বলে গেছেন, যে কাজগুলো করে গেছেন, আজকের এখানে যে বাউরি সমাজের শহীদদেরকে যে মর্যাদাটা দেয়া হলো, এটা সত্যি একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এইভাবেই তো আমাদেরকে অনুপ্রাণিত করতে হবে। আমরা যদি জানি এই গোষ্ঠীগুলো, প্রত্যেকটা গোষ্ঠী দেখুন, রাজবংশী সমাজ, বাউরি সমাজ, পৌণ্য সমাজ, নমশূদ্র সমাজ আসলে চণ্ডাল সমাজ, চান্দেল থেকে এসছে। সেই সমাজের যদি আমাদের পূর্বপুরুষরা যে আন্দোলনটা করেছিল, তার মধ্যে একটা আন্দোলন হচ্ছে কি, ক্ষত্রিয়ত্বের আন্দোলন, ক্ষত্রিয় আন্দোলন। এইবারে আপনি বলতে পারেন, তাহলে ক্ষত্রিয়ত্বের আন্দোলন মানে কি ধরনের ক্ষত্রিয় হলো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মা 4টে পার্ট থেকে তৈরি হয়েছে না। এই ক্ষত্রিয় সেই ক্ষত্রিয় নয়, এটা আর্য ক্ষত্রিয় নয়, এটা আর্য ক্ষত্রিয় নয়। ক্ষেতের অধিকারী,
এলাকার অধিকারী, সম্রাট, রাজা, সেই জন্যই হচ্ছে এরা ক্ষত্রিয় ছিল। এটা হচ্ছে আর্য ক্ষত্রিয় নয়, ব্রহ্মের শরীর থেকে তৈরি ক্ষত্রিয় নয়। তাহলে আমাদের এই যে নিজেদের ইতিহাসগুলো যদি চর্চা করি, আমরা দেখব আমাদের প্রত্যেকের এক একটা গৌরবজনক ইতিহাস রয়েছেন। বি আর আম্বেদকর বলছেন, যে জাতি ইতিহাস জানে না সে জাতি ইতিহাস তৈরি করতে পারে না। তো আজকে যদি আমাদের গৌরবের ইতিহাসগুলো পড়ি, আমরা যদি জানি আমাদের ছেলেমেয়েরা সর্বত্র মাথা উঁচু করে দাঁড়াবে। আমি পৌণ্ড সমাজের অন্তর্ভুক্ত, আসলে তপশিলি সমাজের, বহুজন সমাজের। আমি ক্লাসরুমের মধ্যে এমনভাবে ক্লাস নিই, এই গত 4-5 দিন আগের ঘটনা বা আরো একটু বেশি হবে, আমার সমাজের একটি মেয়ে এসে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আমি পৌণ্ড সমাজের অন্তর্ভুক্ত। মানে সে গর্ববোধ করছে কলকাতার বুকে দাঁড়িয়ে একটা কলেজের ক্লাসরুমের মাঝখানে আমার সমাজের যখন ইতিহাস বলছি তখন সে গর্ববোধ করছে। যখন পরিচয় দিচ্ছে মানে কি, গর্বিত বলেই তো পরিচয় দিচ্ছে। তাহলে আমাদের সেইভাবে তৈরি করতে হবে আমাদের মানুষদের, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে এরা যে আসলে আমরা যে সিংহ শাবক, সেই পরিচয়টা ঘটাতে হবে। এবং সেটা পরিচয়টা ঘটাতে গেলে কি করতে হবে? ইতিহাস চর্চা করতেই হবে। ইতিহাস চর্চা ছাড়া কোনো উপায় নেই। আজকের বি আর আম্বেদকর আমরা কেন পড়বো, একজনের জীবনী আমরা কেন পড়ি? দেখুন, আমাদের মনটাকে যদি আমরা ওই ড্রাই সেল ব্যাটারির সঙ্গে তুলনা করি, ড্রাই সেল ব্যাটারি কি হয়, চার্জ শেষ হয়ে যায়, তারপর আবার চার্জ দিই, চার্জ দিলে আবার সেটা কার্যকরী হয় নাকি, আবার বেশ কিছুক্ষণ চলে। তা আমাদের মনটা মাঝে মাঝে কি হয়, চার্জ শেষ হয়ে যায়। সেই চার্জটা শেষ হয়ে গেলে তখন কি হয়, সেটাকে চার্জ দেওয়ার জন্য, রিচার্জ করার জন্য কি করতে হয়, এই সমস্ত ব্যক্তিত্বদের জীবনী পাঠ করতে হয়। সেই জীবনী থেকে আমরা কিন্তু অনুপ্রেরণা পাই, যেটা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। 1990 সালে আবার পুনর্জন্মের আরেকটা উদাহরণ দিচ্ছি। 1990 সালে আমি একটা হোস্টেলে থাকি, সেখানে হচ্ছে শিডিউল কাস্টের জন্য একটা হোস্টেল। তো হোস্টেলে প্রথম বি আর আম্বেদকরের জন্মদিন পালিত হবে, আমাদের সব নিয়ে গেছে। আমি তখন এমএ পড়ি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএতে ভর্তি হয়েছি। তো ডেকে নিয়ে গেছে, বি আর আম্বেদকর সম্পর্কে কিছুই জানি না, ইনফ্যাক্ট হয়তো নামটাই প্রথম শুনছি। কেননা আমাদের সিলেবাসটা সেইভাবে তৈরি করা হয়েছে, পাঠ্যক্রমে এনাদের জায়গা দেওয়া হয়নি সেভাবে। কেননা এনাদের যদি জায়গা দেওয়া হয়, ওনাদের যদি জানি, তাহলে আমি আরেকটা সমাজকে কিন্তু ঘৃণা করতে শুরু করব, তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে দেবো। যত বেশি জানে তত কম মানে, একটা কথা বলা হচ্ছে যত বেশি জানে তত কম মানে। তো আপনার ইতিহাস যদি বেশি জানেন, তাহলে অন্য একটা সমাজকে আপনি কম মানতে শুরু করবেন। তো সেই জন্য পাঠ্যক্রম থেকে এগুলো বাদ দেওয়া হয়েছে। আমি তখন প্রস্তাব দিয়েছিলাম, আপনারা যারা কর্তৃত্ব পর্যায়ে রয়েছেন, প্রভাবশালী পর্যায়ে রয়েছেন, আপনারা প্রথম যে দিকটা দেখুন সেটা কি না, পাঠ্যক্রমে আমাদের সমাজের ইতিহাসটা কিভাবে তুলে ধরা যায়, বি আর আম্বেদকর সেভাবে তুলে ধরুন। তো সেই যে 1990 সালের সঙ্গে আজকের ডিফারেন্সটা বুঝতে পারছেন। আজকের বাবা সাহেব নিয়ে বক্তৃতার জন্য আমাদের ডাক পড়ছে, এর জন্য আমি বাবা সাহেবের প্রতি কৃতজ্ঞ, সবার প্রতি কৃতজ্ঞ। আজকের আমি একটা পরিচয়, আমার একটা পরিচয় হয়েছে। The greatest aim of human being is to achieve identity. মানুষের জীবনের সবচেয়ে বড় কামনা হলো সে পরিচয় আদায় করবে, তার একটা পরিচয় চাই। সেই পরিচয়ের তাগিদে আমি এক ধরনের জামা পরেছি, একজন এক ধরনের জামা পরেছে, কেউ চুলের স্টাইল পাল্টাচ্ছে, কেউ ঘড়ির স্টাইল পাল্টাচ্ছে, কেউ আবার কি করছে, কোনো কিছু না পরে শুধু চটি জুতো পরবে, একটা খাদির পরে, সেটাও কিন্তু পরিচয়ের আকাঙ্ক্ষা, আমাকে লোকে এইভাবেই চিনবে। তাহলে সব কিছুর মাঝখানে কি পরিচয়। এবার যদি বলা হয় আপনার সমাজের পরিচয় কি, একটা সময় ছোটবেলায় শুনেছি, সেটাও আমি উত্তর দিতে পারিনি। আচ্ছা বলো তো, এই যে এত বড় আমি বলতাম, আচ্ছা যখনই যেখানে দেখি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এইসব কথাবার্তা হয়, আচ্ছা আমাদের লোকেদের কিছু নেই। তারপর যখন আমি পৌণ্ড সমাজ নিয়ে চর্চা করতে শুরু করলাম, তখন দেখলাম শ্রীমন্ত লস্কর, তিনি বিশাল একটা বই লিখেছেন, যে পণ্ডিত বিদ্যাভূষণ তাকে বলা হয়। সবচেয়ে বড় কথা যখন জানলাম, বি আর আম্বেদকর পড়লাম, জ্ঞানের মহাসমুদ্র, কতটা লড়াইয়ের সঙ্গে তিনি এগিয়ে যাচ্ছেন। আজকের বি আর আম্বেদকর চর্চা আমরা কেন করব, সেখান থেকে আমরা অনুপ্রেরণা কিভাবে নেব, আমাদের এই ব্যাটারিটাকে কিভাবে রিচার্জ করবে বি আর আম্বেদকরের জায়গা থেকে কিভাবে। দেখুন, ছোটবেলায় যাচ্ছেন একটা বাচ্চা ছেলে, কচি ছেলে, প্রাইমারি স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছে না। দেখুন আজকের আমাদের ছেলে মেয়েদের সঙ্গে বি আর আম্বেদকরের ছোটবেলার তফাৎটা দেখুন। আর ছোটবেলার তফাৎটা কেন, শুধু ওই লোকটার জন্য। হি ওয়াজ, দ্যাট ইজ ওয়াই উই আর। তিনি ছিলেন,
তাই আমরা আজ এখানে আছি, আজকে আমার সামনে মাইক্রোফোন আছে। আমরা এই গোষ্ঠী আন্দোলন, গোষ্ঠী ভিত্তিক যে ইতিহাস চর্চা করছি, নমশূদ্রদের ইতিহাস, পণ্ডদের ইতিহাস, রাজবংশীদের ইতিহাস, বাউরি ইতিহাস, এটা এক একটা নদী, কিন্তু নদীগুলো আসলে গিয়ে মিশবে কোথায়? সমুদ্রে। সেই সমুদ্রের নামটা কি? আম্বেদকর, আম্বেদকর বাদ। জয় ভীম, জয় ভীম, মুক্তিদাতা পরিত্রাতা, জয় ভীম, জয় ভীম। ফুলের মাঝে লুকিয়েছিলে, জয় ভীম, জয় ভীম, মুক্তিদাতা পরিত্রাতা, জয় ভীম, জয় ভীম। জয় ভীম, জয় ভীম বলো ভাই, জয় ভীম, জয় ভীম।